নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভাবতে পারেন আপনার ফোনটা হঠাৎই সিসিটিভি ক্যামেরায় পরিণত হলো। আপনার চোখে দেখা, কানে শোনা, পকেটে থাকা প্রতিটা মুহূর্ত কেউ অদৃশ্য চোখে বন্দি করে রাখছে। আজ আমরা কথা বলবো সঞ্চার সাথী নিয়ে, একটা অ্যাপ যা শুরু হয়েছিল নিরাপত্তার নামে আর ধীরে ধীরে দাঁড়িয়ে পরিণত হয়েছে নজরদারির কারাগারে। সঞ্চার সাথীর জন্ম হয়েছিল খুব সাধারণ একটা উদ্দেশ্যে, চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করা। প্রতিটা ফোনের একটা আলাদা পরিচয় থাকে, IMEI নম্বর, যা সিম কার্ডের সাথেও যুক্ত নয়। এই IMEI নম্বরের সাহায্যে হারানো ফোন ব্লক করা, ফেরত পেলে আবার চালু করা, এখান পর্যন্ত সবটাই যুক্তিসঙ্গত ছিল। এই কারণেই প্রথম দিকে ব্যবহারকারী বা গোপনীয়তা রক্ষাকারী সংগঠনগুলোর বড় কোনো আপত্তি ছিল না। অ্যাপ ছিল ঐচ্ছিক, উদ্দেশ্য ছিল সীমিত। সমস্যা শুরু হলো যখন হারানো ফোন খোঁজার অ্যাপ রূপান্তরিত হতে চাইল একটা সর্বক্ষণ নজরদারি চালানোর যন্ত্রে। প্রস্তাবিত নতুন সঞ্চার সাথী অ্যাপ চাইছিল আপনার ফোনের সবকিছুর প্রবেশাধিকার, কথোপকথন, বার্তা, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, ইমেল, ক্যামেরা, মাইক্রোফোন, GPS। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই অ্যাপকে কখনো বন্ধ করা যাবে না, মুছে ফেলা যাবে না, এমনকি সাময়িকভাবেও না। প্রাক্তন বিচারক ও আইনজীবী ভরত চুগ একে বলেছেন অরওয়েলীয় ব্যবস্থা। তার মতে এটা পেছনের দরজা দিয়ে আমাদের জীবনে স্থায়ী নজরদারির ঝুঁকি তৈরি করে। অনেকের কাছে এটা মনে হয়েছিল পেগাসাস স্পাইওয়্যারের মতোই, শুধু নামটা আলাদা। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, ভারতে কি আগে নজরদারির কোনো ব্যবস্থা ছিল না? ছিল। রাজ্য পুলিশের পাশাপাশি কমপক্ষে 10টি কেন্দ্রীয় সংস্থা আইনি পদ্ধতিতে কেন্দ্র ও রাজ্যের স্বরাষ্ট্র সচিবের অনুমোদনে যে কোনো ফোনে আড়ি পাততে পারে। কিন্তু নতুন সঞ্চার সাথী সেই সীমা ছাপিয়ে যাচ্ছিল। এটা শুধু কল শোনা নয়, এটা হয়ে উঠছিল একটা চলমান নজরদারি যন্ত্র, যা আপনার ফোনকেই রাষ্ট্রের চোখে পরিণত করত। ইংরেজ দার্শনিক জেরেমি বেন্থাম একসময় কল্পনা করেছিলেন একটা কারাগারের, যেখানে বন্দীরা জানবে না তাদের কখন দেখা হচ্ছে, কিন্তু ধরে নেবে সব সময় দেখা হচ্ছে। এই ধারণার নাম প্যানপটিকন। আজকাল প্রায় সমস্ত জেলায় সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, কিন্তু এই প্যানপটিকন এটা আজ ঢুকে পড়েছে আমাদের পকেটে, আসল বনাম নকল। আর তার বাইরেও অপার গুপ্ত এক সাক্ষাৎকারে বলেছেন, সঞ্চার সাথীর প্রথম সংস্করণে ব্যবহারকারী জানতে পারতেন তার নম্বর কেউ অপব্যবহার করছে কিনা বা ফোনটা আসল না নকল। এই কাজের জন্য ক্যামেরা, মাইক্রোফোন, পুরো তথ্য ভাণ্ডারের অবাধ প্রবেশাধিকার দরকার ছিল কি? মিডিয়ানামা জানিয়েছে এই অ্যাপ এমন অনুমতি চাইছিল যার ফলে ফোনে যে কোনো ফাইল ঢোকানো বা মুছে ফেলার ক্ষমতাও তার হাতে চলে যেতে পারত। যখন বিষয়টা প্রকাশ্যে আসে, অ্যাপল আর স্যামসাং আপত্তি তোলে। তাদের যুক্তি স্পষ্ট, এই অ্যাপ ফোনের নিরাপত্তা দেওয়ালে ছিদ্র তৈরি করবে, ব্যাটারি দ্রুত শেষ হবে, যার ফলে ফোনের পারফরম্যান্স কমবে। আরও প্রশ্ন উঠল, সরকারি সার্ভারে আমাদের তথ্য পাঠাতে যে ডাটা খরচ হবে, তার বিল কি আমাদেরই দিতে হবে? আইনজীবী মিশি চৌধুরী সতর্ক করে বলেছেন, আগাম বসানো অ্যাপ সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। তাঁর মতে এই উদ্যোগ ব্যবহারকারীর অধিকার আর রাষ্ট্র আরোপিত নিরাপত্তার ভারসাম্যটাই বদলে দেবে। আর একটা প্রশ্ন থেকেই যায়, এই অ্যাপ হ্যাক হলে
সাইবার অপরাধীরা ঢুকে পড়লে তখন আমাদের রক্ষা করবে কে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে, এত বড় পরিবর্তন সংসদে কোনো আলোচনা ছাড়াই কেন পাশ হয়ে গেল? রয়টার্সের প্রতিবেদনে জানা যায় 21শে নভেম্বর 2025 নাগাদ এই নির্দেশিকা নির্মাতারা পান, কিন্তু জনগণ জানল খুব দেরিতে। এটা কি আদৌ বৈধ? যখন ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিচারপতি KS তুতিয়াস্বামী ঐতিহাসিক রায় দিয়েছেন, জনগণের চাপ আর নির্মাতাদের আপত্তিতে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, আজ নয় আগামীকাল আরও উন্নত প্রযুক্তির নামে এই নজরদারি কি আবার ফিরে আসবে না? স্বাধীনতা কখনো একবারে কেড়ে নেওয়া হয় না, এটা আসে একটা অ্যাপ দিয়ে, একটা আপডেট দিয়ে, একটা নিরাপত্তার গল্প দিয়ে। রাষ্ট্র যদি সর্বদা সবকিছু দেখতে চায়, তাহলে নাগরিক আর বন্দির মধ্যে তফাৎটা ঠিক কোথায়? এই প্রশ্নটাই মাথায় রাখুন, কারণ এই প্রশ্নটাই আপনাকে রাষ্ট্রের আরো গভীর ষড়যন্ত্রগুলো খুঁজতে বাধ্য করবে। Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.